আসসালামু আলাইকুম। আমার এইচএসসি 26 ব্যাচের প্রাণপ্রিয় স্নেহের শিক্ষার্থীরা, দেখতে দেখতে 2 জুলাই কিন্তু সামনাসামনি চলে আসলো না? জাস্ট আর একটা দিন পরে তুমি পরীক্ষা দিতে যাবা। আসলে তুমি যে পরীক্ষা দিতে যাচ্ছ তার থেকে বেশি ইম্পর্টেন্ট কিছু বিষয় রয়েছে যেগুলো তোমার নোটিশ করাটা খুব জরুরি। এবং অনেকেই ভুলগুলো করে ফেলে। আমি চাই যে তুমি যে ভিডিওটা দেখতেছো তুমি যেন এই ভুলগুলো আসলে না করো, ঠিক আছে? আমার যদি আসলে শক্তি সামর্থ্য বা আলাদিনের আশ্চর্য প্রদীপ যদি থাকতো, আমি চাইতাম এই ভিডিওটা বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষার্থী দেখুক এবং তারা ঠিক এইভাবে নিজেকে মেন্টাল ভাবে প্রিপেয়ার করুক। পরীক্ষা একটা মাইন্ড গেম। তুমি যতটুকু না পড়েছো, পরীক্ষার হলে যাওয়ার পরে কোনো ঘটনার কারণে হলেও দেখা যাচ্ছে যে তুমি একটু অন্য মনস্ক হয়ে যেতে পারো, বা তোমার ওই জায়গায় যেয়ে দেখা যাচ্ছে যে তুমি অসুস্থ হয়ে যেতে পারো। তো তুমি যদি অসুস্থ হয়ে যাও বা তুমি যদি কোনো সমস্যায় পড়ে যাও, তাহলে কিন্তু তোমার অনেক বড় লস হয়ে যাবে। তো আজকে আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলতে চাই, যে আসলে যে ভিডিওটা না দেখে আসলে পরীক্ষার হলে যেও না। মানে তুমি আসলে দেখো যে কোন কোন জিনিসগুলো তোমার আসলে ফেস করবা এই কয়টা দিন, বা তুমি পরীক্ষার হলে যাওয়ার পরে। আমি দুইটা ভাগে ভাগ করেছি: পরীক্ষার আগের যে প্রস্তুতি তুমি কিভাবে নিবা, এবং পরীক্ষার হলে যাওয়ার পরে তোমার ঘটনাগুলো কেমন হবে। তো চলো আমরা আসলে কথাগুলো শুরু করি। তো প্রথমে আমার যেটা, সেটা হচ্ছে পরীক্ষার পূর্ব প্রস্তুতি। মানে তুমি কিভাবে নিজেকে আসলে প্রিপেয়ার করবা, ঠিক আছে? ওকে, দেখো, ফার্স্ট অফ অল তোমার যেহেতু প্রথম পরীক্ষা হচ্ছে বাংলা, তো তোমাকে কিন্তু অনেক লেখালেখি করতে হবে। তো তুমি ধরো এটা কি, যে আজকে তো 30 তারিখ, 1 তারিখে সারাদিন তোমার আসলে যে প্রিপারেশনটা আসলে রাখা উচিত মনে মনে, সেই বিষয়টা নিয়ে আমি আসলে কথা বলতে চাই। তো ফার্স্ট অফ অল তোমার যেটা কাজটা করতে হবে, তুমি আসলে কোন কলম ব্যবহার করে শান্তি পাও, বা কোন কলমটা করে তোমার আসলে খুব ভালো লাগে, এইটা আগে চুজ করা। তার মানে নাম্বার 1 কাজ হচ্ছে কলম পছন্দ করা, ঠিক আছে? তো আমার তো পরীক্ষার কথা মনে পড়ে যাচ্ছে, বুঝছো? আচ্ছা, তো আমি আসলে সবচেয়ে বেশি ব্যবহার করতাম হচ্ছে ম্যাটাডোর পিন পয়েন্ট। ওইটা আমার খুব পছন্দের কলম ছিল। ওইটা দিয়ে লিখে আমি খুব শান্তি পাইতাম, ঠিক আছে? বা তোমার আলাদা কোনো কলম হতে পারে। এখন তো নতুন আরো অন্যান্য সুন্দর সুন্দর কলম বের হয়েছে, বাট আমি এখনো স্টিল নাও ম্যাটাডোর পিন পয়েন্ট ব্যবহার করি পড়াশোনার ক্ষেত্রে। আমার খুব ভালো লাগে, ঠিক আছে? তো তোমার অন্য কোনো কলম হতে পারে। আসলে এটা কোনো স্পন্সর ভিডিও না যে ম্যাটাডোর পিন পয়েন্ট ব্যবহার করতে হবে। আচ্ছা, তাহলে কলম পছন্দ করা, এটা পছন্দ করে তোমার প্রথমত যে তুমি মানে চুজ করতেছো যে মানসিকভাবে যে আমি এই কলম দিয়ে লিখবো। এখন তুমি অবশ্যই গিফট পেতে পারো কোনো স্যার থেকে, বা দেখা যাচ্ছে তোমার আব্বু গিফট করতে পারে, তোমার আম্মু গিফট করতে পারে। অনেকগুলো কলম কিন্তু তুমি জমা করে ফেলেছো হয়তোবা। এখন তোমার যে কাজটা হচ্ছে এই কলমগুলোকে ফ্রি করা, ঠিক আছে? এই কলমগুলোকে কি করবা? ফ্রি করতে হবে। কারণ তোমার বাংলা বাংলা লিখতে হবে, অনেক লিখতে হবে। তাহলে কলমগুলো ফ্রি করে ফেলা। আচ্ছা, তো কলমগুলো ফ্রি বলতে আমি এটা কি বোঝাচ্ছি বলো তো? ফ্রি করে ফেলা অর্থাৎ অনেক প্রচুর পরিমাণে ওগুলা দিয়ে লিখা। তুমি সবচেয়ে একটা কাজ করতে পারো, তোমার ছোট ভাই বোনকে তুমি বলতে পারো যদি থাকে, জাস্ট ওটা দিয়ে আঁকায় নেও, বেশি বেশি করে আঁকায় নাও। মানে ওটা নিয়ে জানো একটা খাতা দিলা, ও যেন এভাবে বারবার আঁকাচ্ছে আঁকাচ্ছে আঁকাচ্ছে। মেইনলি এটা তোমাকে ফ্রি করতে হবে। মানে তুমি যখন নতুন কলম দিয়ে যখন লিখতে চলে যাবা, তুমি যদি আসলে ফ্রি করে না নিয়ে পরীক্ষা হলে লিখতে লাগো, তুমি অনেক প্রবলেমে পড়বা। এবং এটা আমার হয়েছিল, আমার খুব ভালো করে মনে আছে। মানে আমি আমার অভিজ্ঞতা থেকে তোমাকে শেয়ার করতেছি। আমার এসএসসি পরীক্ষার ঘটনাটা মনে পড়েছে। এসএসসি পরীক্ষা যখন দিতে গিয়েছিলাম, তখন আমার আব্বু আমাকে নতুন অনেকগুলো কলম কিনে দিল। তো আমি নতুন কলম নিয়ে পরীক্ষা দিব, এরকম একটা মানসিকতা তৈরি করে গিয়েছি। তো লিখতেছে আর লিখা আগাচ্ছে না, লিখা আগাচ্ছে না, লিখা আগাচ্ছে না। এটার কারণটা আসলে এরকম যে আমি কলমটা আসলে ফ্রি করেছিলাম না। তাহলে তুমি যে কলমটাকে লিখবা, মিনিমাম 3টা কলম, মিনিমাম 3টা কলম। কারণ তুমি যখন লিখবা, তোমার পাশে যে কলম থাকবে, কোনটা তুমি নিচ্ছ তুমি কিন্তু নিজেও বুঝতে পারবে না। আর এত লিখতে হবে, যার কারণে কি করতে হবে, ফ্রি করে নাও, ঠিক আছে? ফ্রি করাটা আশা করি বুঝাতে পারছি। ওকে, নাম্বার 3, তোমার যাবতীয় যে বক্স, সে বক্সটা আগে রেডি করে রাখা, ঠিক আছে? এই বক্সটাতে কি কি থাকবে তোমার, মানে ফাইল, যেটাকে আমরা আসলে এখন ফাইল বলি, হ্যাঁ, ফাইল রেডি করে রাখা। দেখো, তাহলে ফাইলটা রেডি করে রাখা, ঠিক আছে? তো এই ফাইলটাতে তুমি কি কি রাখবা, এই ফাইলে তোমার কি কি থাকবে? এই ফাইলে তোমার ওই যে যে কলমটা তুমি ফ্রি করেছো, সেই কলমটা থাকবে। এরপরে হচ্ছে গিয়ে তোমার রেজিস্ট্রেশন কার্ড, এরপরে তোমার অ্যাডমিট কার্ড, দ্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, রেজিস্ট্রেশন কার্ড। এরপরে হচ্ছে কি বললাম, তোমার হচ্ছে যে অ্যাডমিট কার্ড, ঠিক আছে? এবং তোমার যাবতীয় যে কলমগুলো তুমি নিবা, অবশ্যই সেখানে তুমি মার্জিন টানার জন্য যে কলম ব্যবহার করবা সেটা। এবং হচ্ছে যে তুমি চেষ্টা করো মার্জিন না দিয়ে, দেখা যাচ্ছে ভাঁজ করে লেখাটা এখন সবচেয়ে বেশি চলে, সময়টা আসলে কম, মানে যত বাঁচানো যায় আর কি, ঠিক আছে? এটা। আর 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে তোমার যে রেজিস্ট্রেশন কার্ড বা হচ্ছে অ্যাডমিট কার্ডগুলো রয়েছে, তার নাম্বারগুলো প্রথমে আসলে মুখস্থ হতে একটু দেরি হয়ে যায় হয়তোবা, বা দেখা যাচ্ছে একটু নার্ভাস থাকি আমরা,
হয়তো মনে হয় ভুল হতে পারে। এই জন্য আমি বারবার রোল এবং রেজিস্ট্রেশন একবার প্র্যাকটিস করে নাও। রোল এবং রেজিস্ট্রেশন তুমি যতক্ষণ মানে তোমার প্রিপারেশন আশা করি হয়ে গিয়েছে, এখন তুমি এই রোল এবং রেজিস্ট্রেশন কি করবা, একটু বেশি বেশি প্র্যাকটিস করবা, মানে লিখবা আর কি। লিখা, এতে করে জানো তুমি আসলে কি হও, তুমি অনেকটা ফ্রি হয়ে যাও। যে না দেখো, প্রথম পরীক্ষা যখন তুমি লিখতে যাবা একটু তোমার সতর্ক অবলম্বন করে লিখতে হবে, তারপরে দেখবা যে নর্মালি এমনি তোমার জন্য ইজি হয়ে যাচ্ছে, ওগুলা খুব একটা সময় বা ইয়ে লাগবে না। বাট রুল এবং রেজিস্ট্রেশন তোমার যেন লিখতে লিখতে মুখস্থ হয়ে যায়, কয়েকবার তুমি প্র্যাকটিস করবা, দেখবা যে হ্যাঁ হয়ে যাচ্ছে, খুব নর্মালি হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে যে যে তোমার প্রপার রিভাইজ প্ল্যান সেটা যেন ঠিক থাকে। অর্থাৎ তুমি একবার সকালে, যখন তুমি সকালে উঠবা, অর্থাৎ তুমি যে পরীক্ষা দিতে যাবা 2 তারিখে, তো তুমি হচ্ছে যে সকালে তো উঠবা, তো সকালে এমনভাবে ওঠা যেটা হচ্ছে মিনিমাম তুমি যেন যেই পড়াগুলো তুমি পড়ে ফেলেছো, রিভাইজ করে ফেলেছো, ওইটা একবার যেন গুছিয়ে নিতে পারো, একবার এক পলকে যেন সবগুলো রিভাইজ করা যায়। তাহলে আমরা কি বলবো, এক পলকে রিভাইজ করা। হ্যাঁ, এক পলকে রিভাইজ করা। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। ওকে, তাহলে কলম পছন্দ করা, কলমগুলো ফ্রি করে ফেলা, এরপরে হচ্ছে ফাইল রেডি রাখা, সেখানে রোল রেজিস্ট্রেশন এবং রোল রেজিস্ট্রেশন বারবার লেখা, যেন সেটা আসলে তোমার জন্য খুব ইজি হয়। আর একবার 30 তারিখে, সরি 1 তারিখে, 1 তারিখে তুমি জাস্ট 2 ঘন্টার জন্য একবার পরীক্ষা দেওয়া নিজে নিজে। ওই যে ফ্রি কলমটা হয়ে গেছে না, ফ্রি কলমটা যদি হয়ে গেছে, তো এটা তুমি কি করবা, একবার নিজে নিজে একবার হচ্ছে যে 2 ঘন্টা, একবার একটা 2 ঘন্টা ব্যাপী একটা পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা, 2 ঘন্টা ব্যাপী, এবং টাইম ম্যানেজমেন্টটা প্রপার ওয়ে, তোমার কাছে অবশ্যই ঘড়ি থাকবে, 2 ঘন্টা ব্যাপী একটা পরীক্ষা নিজের দেওয়া। হ্যাঁ, একটা পরীক্ষা দেওয়া, এই জিনিসটা মাথায় রেখো। কারণ হচ্ছে তুমি যে সৃজনশীলগুলো লিখবা, আসলে তুমি যেই স্ট্র্যাটেজিটা লিখবা সেই স্ট্র্যাটেজিটা একদম ঠিক আছে কিনা। দেখো, বাংলা সৃজনশীল যখন লিখতে যাবা তখন তো তুমি এই জিনিসগুলো অলরেডি জেনে গেছো, যে ক নাম্বার জ্ঞানমূলক, খ নাম্বার হচ্ছে জ্ঞানমূলক, তারপরে হচ্ছে গিয়ে অনুধাবনমূলক, সেখানে 2টা প্যারা করতে হবে, গ নাম্বারে 3টা প্যারা করতে হবে, এবং ঘ নাম্বারে 4টা প্যারা করতে হবে, এবং মূল ভাব যে কথাগুলো মানে ইনক্লুড করতে হবে সেই ব্যাপারগুলো তুমি অলরেডি জানো। এখন শুধু একবার একটা ছোট পরীক্ষা নিজের মতো আরেকবার প্র্যাকটিস করা, অন্তত 2 ঘন্টা টাইম তোমার দাও, 2 ঘন্টা পর একটি পরীক্ষা নিজে নিজে দেওয়া। হ্যাঁ, এই জায়গাটা তোমাকে একেবারে কনসার্ন হইতে হবে, যেন তোমার আসলে কোনো সমস্যা না হয়। বুঝতে পেরেছো? আচ্ছা, এইটা। এবার আসো, তুমি তো রাত্রে ওই যে এক পলকে রিভাইজ করো, ওটা তো আমি বললাম যে সকালে উঠে করবা। এবার 7 নম্বর পয়েন্টটা হচ্ছে তাড়াতাড়ি যাও, পরীক্ষা হলে তাড়াতাড়ি যাও। কেন এই কথা বলছি, সবাই একটু প্যানিকে থাকে যে আমি হয়তো যেগুলো পড়ছি সেগুলো হয়তো ভুলে গেছি, বা আমার আসলে মনে পড়ছে না। আসলে এটা তোমার জাস্ট একটা ধারণা, এরকম কিছু না, তোমার সবই মনে আছে। যখন দেখবা লিখতে শুরু করতেছো, আলহামদুলিল্লাহ সবগুলো আস্তে আস্তে হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু মাথায় রাখা। তো তাড়াতাড়ি কেন যাবা, তাড়াতাড়ি মিনিমাম মিনিমাম মানে রাজশাহীর আশেপাশে যারা আছো তারা তো অন্তত 1 ঘন্টা আগে যাবা, আর ঢাকাতে যারা আছো তাদের তো আরো অনেক আগে বের হতে হয়, কারণ জ্যামের একটা ইস্যু আছে। তো তোমরা আরো মানে মেইনলি পরীক্ষার হলে 1 ঘন্টা আগে যেন তুমি এখানে উপস্থিত থাকতে পারো, এই প্রিপারেশন নিয়ে যাবা। কেন দেখো, এখানে যখন তুমি যাবা তোমার কিন্তু সেদিন কয়েকটা ইস্যু আছে, সেটা হচ্ছে রোল নাম্বার লিখতে হবে তোমাকে, ভালো করে বোঝো, রোল রেজিস্ট্রেশন এগুলা কিন্তু তোমার খুব মানে যত্ন সহকারে লিখবা। কারণ আমি তোমাকে আগের দিন কিন্তু লিখতে বলেছি এই কারণে, কারণ এখানে কয়েকটা ইস্যুস থাকে, এই জন্য একটু তাড়াতাড়ি যাওয়া, যেন এটাতে তোমার আসলে কোনো প্রবলেম না হয়, যে তুমি এই জিনিসগুলোতে আসলে অভ্যস্ত হয়েছো বা এখনো হইতে পারো, এরকম যেন না হয়। হ্যাঁ, তুমি সব খাতা সময় নিয়ে ইয়ে করবা, মানে খুবই সুন্দর করে আসলে দেখবা। এখন দেখো ওইখানে যখন তুমি এটা নিয়ে নিলা, মানে যখন তুমি সব সুন্দর করে পূরণ করে ফেলেছো, মানে তুমি তো আস্তে আস্তে পরীক্ষা স্টেপে যাচ্ছ। এবার তুমি যখন সবগুলো আস্তে আস্তে পূরণ করবা, অবশ্যই আস্তে আস্তে পূরণ করবা, মানে এখানে পাড়াপাড়ি করবা না, খুবই সচেতনের সাথে করবা। কারণ দেখা যাচ্ছে কোনো কারণে তুমি একটু ভুল করে আসছো, তোমার পরীক্ষার খাতা আসলে বাতিল হবে কিনা সেটা বড় কথা না, কিন্তু তোমার মনের মধ্যে ওই যে একটা খুঁতখুঁতি ঢুকে গেল, তুমি কিন্তু পরবর্তী প্রিপারেশনটা খুব ভালো করে নিতে পারবে না। তোমার কাছে মনে হবে হয়তো আমার খাতা বাতিল হয়ে গেছে, হয়তো এই হয়ে গেছে। এই জন্য খুব গুরুত্বের সাথে বিষয়গুলো যেন সেট কোডগুলো পূরণ করা হয়, এবং হচ্ছে যে রোল নাম্বারের যে ঘরগুলো আছে সেটা পূরণ করা হয়। ঠিক আছে, এবার তুমি তো পরীক্ষার হলের মধ্যে চলে গেছো, পরীক্ষার হলে চলে যাওয়ার পরে আমরা এখন দেখবো যে পরীক্ষার হলে প্রবেশের পর, পরীক্ষার হলে প্রবেশের পর কোন বিষয়গুলো সবচেয়ে বেশি জরুরি মাথায় রাখা। ঠিক আছে, তাহলে পরীক্ষার হলে প্রবেশের পর তুমি যে কাজটা করবা বা যে কাজটা আসলে বেশি হয়, ফার্স্ট অফ অল তোমার কাছে আমি রিকোয়েস্ট করব, তোমার যদি কলেজের ইউনিফর্ম পরে যাইতে হয়, যদি নিয়ম থাকে সেটা তো অবশ্যই করবা, সেটা খুবই ভালো। আর দ্বিতীয়ত হচ্ছে কোনো রং চঙা বা অতিরঞ্জিত পোশাক যেটাকে বলে, দেখলেই বিরক্ত লাগে। ঠিক আছে, তোমার চুলের কাটিং মনে করো যে এমন বাজে, 2 পাশ দিয়ে এরকম করে দিছো, এই টাইপ করে দিছো, অনেক বাজে বাজে টাইপ কিন্তু আছে। মানে তুমি
বাকিদের থেকে আলাদা নিজেকে না করো, হ্যাঁ, মানে এরকম করো না যে তোমার শার্ট প্যান্ট গুলো আসলে পুষ্পা স্টাইল, তারপরে থাকে না যে হচ্ছে যে অনেকগুলো পকেট আছে শার্টে, প্যান্টে অনেকগুলো পকেট থাকে, মানে যেগুলো আসলে খারাপ দেখায়। মানে এরকম শার্টটা পরে বা এরকম প্যান্ট পরে তুমি পরীক্ষা দিতে যাও না, তাহলে কি স্যারের আগে থেকে নজরে থাকবে যে তুমি আসলে হয়তো বা খারাপ বা তোমার রুচি খারাপ, এটা স্যার আগে থেকে মনে রাখবে এবং এটা করে তোমাকে একটা টার্গেটে রাখবে। হ্যাঁ, তো এই জন্য আসলে এটা মাথায় রাখা, মানে এই জিনিসগুলো যেন ইয়ে না হয়। আর পরীক্ষার হলে যে আমরা যেটা দেখি বন্ধু বান্ধব খুব গল্প করে ফেলি, আসলে এই গল্পটা করাও উচিত না। মানে তোমার যত কথা তোমার বন্ধু বান্ধবের সাথে থাকতে পারে সেটা তুমি বাইরে সেরে নিবা, মানে তুমি যখন ওখানে বসতেছো তখন নতুন করে ওখানে একটা গ্যাং তৈরি করে ফেলছো এরকম বুঝতে না দেওয়া। এতে করে স্যাররা কিন্তু আগে থেকে টার্গেট করে রাখবে, মার্ক করে রাখবে, ও আচ্ছা ওই জায়গাটা এত কথা হয়েছে, আমি ওই জায়গাটা বেশি দেখবো। সবচেয়ে প্যানিক অ্যাটাক হয়ে যাবে যখন স্যার দেখা যাচ্ছে বারবার তোমার দিকে তাকাচ্ছে, বারবার তোমার কাছে এসে দাঁড়ায় আছে, তখন তোমার ভিতরে কিন্তু এটা একটু হলেও কেমন ফিল হবে যে না, অকওয়ার্ড লাগতেছে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো কইরো না। মানে তোমার যে বন্ধু বান্ধবের সাথে যে কানেকশন থাকতেই পারে তুমি সেটা বাইরে কথা বলে নিও, এবং তোমরা ওইভাবেই কথা বলে নিও যে ভেতরে যে কিন্তু আমরা কথা বলবো না। আর এখন যেহেতু যে সিসি ক্যামেরা থাকবে, অনেক জিনিসগুলো থাকবে, এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নাই। হ্যাঁ, মানে এটা নিয়ে হয়তো তুমি ভয় পেয়ে যাচ্ছ, দেখো পরীক্ষার প্রিপারেশন ভালো থাকলে কোনো সমস্যা নেই, তবে এই জিনিসগুলো এবার কিন্তু বেশি করে দেখা হবে, যার কারণে আমি বলতে চাচ্ছি আগে থেকেই হলের মধ্যে কথা বলা বা আলাদা করে পোশাক পরা এরকম না। আর মেয়েদের বিশেষ করে একটা কথা হলো যে তোমরা আসলে বেশি মেকআপ করে বা হচ্ছে যে দেখা যাচ্ছে এমন একটা সাজগোজ দিলা খুব উদ্ভট লাগতেছে, বা তুমি আসলে মানে শালীনতার সাথে যাচ্ছ না, বিষয়টা আসলে তখন এটা কিন্তু অনেকে মার্ক করবে। হ্যাঁ, তো আসলে তুমি আর যেভাবে গেলে আসলে ভালো হয়, একদম শালীনভাবে, একদম ভদ্রতার সাথে, এবং হচ্ছে যে নিজেকে ওইভাবে প্রেজেন্ট না করে যাওয়া। মানে আশা করি তুমি আমার কথাটা বুঝতে পারছো। মানে এরকম ভাবে পরীক্ষার হলে যাওয়াটা ঠিকও না। হ্যাঁ, মানে এটা তোমরা আমার কথার সঙ্গে কষ্ট পেও না, বাট আমার একজন টিচার হিসেবে এটা বলা উচিত। মানে এই জায়গাগুলো আসলে মার্ক করে স্যার, আসলে বুঝছো, তো এই জায়গাগুলো আসলে খারাপ হয়ে যায়, তো এই জন্য আসলে একটু ভালোভাবে যাওয়া। হ্যাঁ, আর একটা জিনিস মাথায় রাখবা যে বেশি কথা বললে দেখা যাচ্ছে আগে থেকে, আমি তো বারবারই বলতেছি, এবার যত অনেকগুলো রুলস করা হচ্ছে, যেহেতু এক্সামে হচ্ছে যে নকল রোধ করার জন্য, যদিও নকল ওভাবে হয় না, তারপরেও তো অনেক জায়গায় হতে পারে, তো নকল রোধ করার জন্য যেহেতু অনেকগুলো স্টেপ মানে গভর্নমেন্ট নিয়েছে, তো সেই দিকে সম্মান রেখে তোমাকে আগাইতে হবে, মানে এরকম কিছু না করা। যেহেতু বেশি দেখা যাচ্ছে কে কখন কোনো চলে আসতে পারে, তাই না, সবসময় রেডি থাকা। দেখা যাচ্ছে এরকম যেন না হয় যে তুমি আসলে মানে কার সাথে কথা বলতেছো বেশি, দেখা যাচ্ছে তুমি কথা বলছো কেন এই জন্য খাতাটা নিয়ে নিতে পারে, সো এতে করে একটা প্যানিক অ্যাটাক হয়ে যেতে পারে। ঠিক আছে, তো এরকম কোনো ঘটনার সাথে যেন সম্পৃক্ততা না থাকে, এইটা মাথায় রাখা। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তাহলে আমি এখানে যেটা বলতে চাচ্ছি যে প্রথম যে পয়েন্টটা এখানে সেটা হচ্ছে ড্রেস ড্রেস কোড, এইটা যেন আসলে পরিষ্কার হয়। ঠিক আছে, জাস্ট তুমি যদি আসলে কলেজ ইউনিফর্ম না পরো তাহলে একটা শার্ট পরবা, এক কালার শার্ট পরার চেষ্টা করবা ছেলেরা। ঠিক আছে, এরকম কোনো শার্ট যেন না হয় যে খুবই বাজে লাগতেছে। ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। হুম, ওকে, পরিষ্কার পরিচ্ছন্ন। ঠিক আছে, আর এইটা যেন না হয় যে তুমি আসলে ঢুকেই খুব গল্প করা শুরু করে দিছো। ঠিক আছে, গল্প বেশি না করা, মানে গল্প না করা, সহজ কথা শেষ, গল্প না করা। হ্যাঁ, এটা যেন না হয় আর কি, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে তুমি যেটা করবা সেটা হচ্ছে যে দেখবা তুমি যখন কোশ্চেন পেয়েছো, লেখা শুরু করেছো, তখন দেখবা যে তোমার হচ্ছে যে স্যাররা কিন্তু সিগনেচার করতেছে, এবং হচ্ছে যে দেখবা সেখানে তুমি যে একটা লুজ শিট নিচ্ছ সেটা কিন্তু একটা সেট কোডও থাকে। তো এই জিনিসগুলো মাথায় রাখা, অর্থাৎ তুমি যখন এমসিকিউ, আচ্ছা আমি একবারে বলে দিই যে এমসিকিউ ওএমআর যখন দেখবা, পরীক্ষার খাতার যে এক্সট্রা যে সেট কোডগুলো আছে, পরীক্ষার খাতার সেট কোড, এই জিনিসগুলো যেন ভুল না হয়। হ্যাঁ, খাতার সেট কোড পূরণ হয়েছে কিনা এদিকে লক্ষ্য রাখা। ঠিক আছে, তাহলে এমসিকিউ মানে ওএমআর এর ক্ষেত্রে হোক আর বা হচ্ছে পরীক্ষার খাতার যে এক্সট্রা লুজের যে সেট কোড সেটা যেন পূরণ হচ্ছে কিনা। আর আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু যে তোমার খাতায় আসলে পরিদর্শকের সিগনেচার থাকছে কিনা। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বুঝছো, যে পরিদর্শক সিগনেচার করতেছে কিনা, যে পরিদর্শক সিগনেচার করবে কিনা, পরিদর্শক তোমার হচ্ছে যে স্বাক্ষর, ওকে, স্বাক্ষর করছে কিনা, এই জিনিসটা প্লিজ একটু খেয়াল করো, করছে কিনা। ঠিক আছে, এটা যেন ভুল না হয়। হ্যাঁ, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ড্রেস কোডটা এবং হচ্ছে গল্প বেশি না করা, পরীক্ষার হলে ঢুকে আগে অবর্জিত কথাবার্তা বলা, এবং হচ্ছে যে এমসিকিউ তুমি যে ওএমআরটা পূরণ করেছো সেখানে রোল রেজিস্ট্রেশন এবং সেট কোড, রোল রেজিস্ট্রেশন এবং কি বলতেছে বারবার সেট কোড, এগুলো পূরণ করেছে কোন, এগুলো একটু বারবার সচেতনার সাথে দেখা। অনেকে কিন্তু ভুলে যায়, আসলে এটা হয় আর কি। আর পরিদর্শক তোমার খাতায় স্বাক্ষর করেছে কিনা এটা মাথায় রেখো। কোনো কোনো সময় দেখা যাচ্ছে স্যার এই লাইনে যাচ্ছে, এই লাইনে যাচ্ছে, কোনো কারণে পেছনে কেউ আছে বা সামনে কেউ আছে, হয়তো ওটাই করতে ভুলে গিয়েছে।
তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রবলেম হতে পারে। হ্যাঁ, এখন আসলে অনেকের কিন্তু ভাগ্য এরকম থাকে যে শুধু সামনের সিটে বসে, আবার অনেকে শুধু পেছনের সিটে বসে। হ্যাঁ, এরকম। তো এরকম চিন্তা থাকে। তো সামনের সিটে থাকলে আসলে তো কোনো প্রবলেম কিনা, না কোনো প্রবলেম না। আহ, তুমি এরকম চিন্তা করো না যে সামনের সিটে বসছো মানে স্যার তোমাকে বারবার দেখতেছে। আসলে সামনের সিটে যদি তুমি থাকো, এটা তোমার জন্য এক প্রকার ব্লেসিং। কেন? তুমি যদি এখানে ভদ্রতার সাথে থাকো না, স্যার তোমাকে অনেক হেল্প করবে। বা যে কোনো সমস্যা হলে মানে স্যারের একটা সাপোর্ট পরীক্ষার হলে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। তো তুমি এমন কোনো কিছু করিও না যে তোমাকে যেন নোটিশ করে যে না এই ছেলেটা বা এই মেয়েটা বারবার ঘাড় ঘোরাচ্ছে বা কথা বলতেছে, ওকে দেখতে হবে। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখা, ঠিক আছে? তাহলে আমি আশা করি তোমাদের বোঝাইতে পারলাম যে তুমি আসলে পরীক্ষার হলে প্রবেশের পরে কেমন একটা আচরণ করবা, বা পরীক্ষার আগের প্রিপারেশনগুলো কিভাবে তোমাকে নিতে হবে। একটা কথা বলবো যে আসলে টেনশন করলেই টেনশন করার কিছু নাই। আমরা এতদিন সবাই মিলে পরিশ্রম করেছি, তুমি পরিশ্রম করেছো, এবং এই পরিশ্রমের ফল তুমি পাবাই, ঠিক আছে? কোনো ভুল সিদ্ধান্ত না, সবসময় তোমাদের পাশে ছিলাম, আছি, থাকবো, ঠিক আছে? এই স্বপ্নটা শুধু তোমার একার না। এই স্বপ্নের পিছনে তুমি যেমন সময় দিয়েছো, ঠিক আমরা সময় দিয়েছি, তোমার মা বাবা সময় দিয়েছে, তোমার প্রত্যেকটা শিক্ষক সময় দিয়েছে। কোনো শিক্ষকের উপরে মন থেকে রাগ না করে, হয়তো এরকম অনেক হয়েছে তোমার লাইফে যে অনেক শিক্ষকের কাছে তুমি বোর্ড থেকে চেঞ্জ করেছো, বা ওই শিক্ষককে তোমার ভালো লাগেনি, বা ওই শিক্ষককে তোমার কোনো কারণে বিরক্ত লাগতে পারে। এটা যাই থাক, দিন শেষে প্রত্যেকটা শিক্ষকের অবদান তোমার এই পড়ার প্রতি, তোমার এই এতদূর আসার প্রতি রয়েছে। শুধু এতটুকু মনে রাখো, কারণ শিক্ষকরা আসলে তোমাদের ভালোই চায়, কখনো খারাপ চায় না, ঠিক আছে? আর এই যে স্বপ্নটা তুমি যেটা বুনেছো, এই স্বপ্নটা তোমার মা বাবা, তোমার আত্মীয় পরিজন সবাই হয়তো বা ভালো চায় না, বাট কিছু তো ভালো চাই। এবং তোমার বন্ধু বান্ধবী অনেক ভালো চাই, যারা তোমার খুব শুভাকাঙ্ক্ষী। সবার দিকে তাকিয়ে, সবার মুখের দিকে তাকিয়ে দেখবা কোনো না কোনো পরিবার এরকম আছে যে একটা মা প্রচন্ড কষ্ট করতেছে তার মেয়ে বা তার ছেলের জন্য। আবার দেখবা কোনো কোনো পরিবারের বাবা কষ্ট করতেছে শুধুমাত্র তার মেয়ে বা তার ছেলের জন্য। হয়তো এরকম অনেকে আছো যে এই পরীক্ষা দিতে যাবা, তোমার আব্বা আম্মা হয়তোবা জীবিত নেই, হয়তোবা কারো মা বেঁচে আছে, কারো বাবা বেঁচে আছে। সবকিছু মানে এক পলকে তুমি জাস্ট চোখ বন্ধ করলে উস্তার বাজে। এই যে স্বপ্নটা মানে কতটা গভীর, মানে কতটা তোমাদের জন্য আসলে উপলব্ধি তারা করে মন থেকে। হ্যাঁ, সো তোমরা একটু উপলব্ধি করবা, তাহলে বুঝবা যে আসলে তোমার ভালো করাটা কতটা ইম্পর্টেন্ট, কতটা জরুরি। বাংলা পরীক্ষাটা আসলে এত ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট চিল, কোনো প্যারা নাই, ঠিক আছে? তুমি জাস্ট নর্মাল থাকো। জাস্ট আমি যে কথাগুলো বললাম, আগে আগে একটু রিভাইজ দাও, একটু নিজেকে ফ্রি করো, কলমগুলো ফ্রি করে নাও, ঠিক আছে? রুল রেজিস্ট্রেশন, তোমার হচ্ছে যে দ্রব্যাদি তুমি যেগুলো নিয়ে যাবা সেগুলো সব যেন গোছানো থাকে, ঠিক আছে? পারলে একবার সকালে 2 রাকাত নফল নামাজ পড়ে তুমি পরীক্ষার হলে যেও। আব্বু আম্মুর থেকে এবার দোয়া চেয়ে যেও। আমার তো আসলে পরীক্ষার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। আমি আমি মানে আমি খুব একটা ইমোশনাল টাইপের মানুষ, বুঝছো? তো মানে আমি আসলে খুব খুশি হলেও আসলে মানে কেঁদে ফেলি, বা দেখা যাচ্ছে কষ্ট পেলে তো কেঁদেই ফেলি, মানে ব্যাপারটা হচ্ছে এরকম। সো আমার আসলে এই মোমেন্টটা খুব মনে হচ্ছে যে আমি যখন এসএসসি পরীক্ষা দিতে যাই, তখন আসলে আমি এরকমই করতাম যে সকালে উঠে আসলে 2 রাকাত নামাজ পড়েছিলাম, আব্বু আমাকে পৌঁছায় দিল। সো আমি খুব টেনশন করতেছি। আসলে আব্বু আমাকে হচ্ছে পিএসসি আমাদের সময় তো আসলে 1 2 3-তেও বৃত্তি, আমি যেহেতু কিন্ডার গার্ডেনে পড়েছিলাম, সো বৃত্তি পরীক্ষা ছিল, প্রত্যেকটা পরীক্ষাতে বাবা নিয়ে যে অভ্যস্ত। তো যেটা 5-এর পরীক্ষা ছিল, আহ, সেটা হচ্ছে পিএসসি যেটাকে তোমরা বলো আর কি। তো সেই পরীক্ষার সময় আসলে আমি খুব অসুস্থ হয়ে গেছিলাম। তারপরও আমি ভাবছিলাম আমার পরীক্ষা দিতে পারবো না, সো বাবা কেমন করে পাশে থেকে কনভিন্স করে আমাকে নিয়ে গেল, সে পরীক্ষা দিয়ে খুব ভালো করেছিলাম। তো যাক, আসলে এটা জীবনের একটা পার্ট, আসলে মনে পড়ে গেল তো তোমাদের সাথে শেয়ার করতে করতে। আসলে পড়াই ঠিক আছে, বাট স্টুডেন্ট সত্তাটা এখনো ভেতরের মধ্যে আছে বা মনের মধ্যে লুকিয়ে আছে। তোমাদের বিষয়গুলো আমি ফিল করতে পারি। তো আমার সব ছোট ভাই বোন তোমরা যারা আসলে আমাকে দেখো বা দেখছো বা আমার কথাগুলো শুনো, তোমাদের বলতে চাই কেউ ভয় পেও না, আল্লাহ তালা আছেন। মনোযোগ দিয়ে জাস্ট পড়ো, জাস্ট রিভাইজ করো। আল্লাহ তোমাদের সকলের ভালো করুক, সকলের স্বপ্ন পূরণ হোক, এবং যার যা প্রত্যাশা সেটা পূরণ হোক। ইনশাল্লাহ দেখা হবে বিজয়ের মঞ্চে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।